বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যারা এই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিচ্ছেন তাদেরকে আমরা বলব যে আপনার বিশাল বিশাল বই, বিশাল বিশাল গাইডলাইন্সের পাশাপাশি আপনি যে কাজ করেন বেয়ার অ্যাক্টের হেডিংগুলা এইটা আপনি এইরকম প্রিন্ট করে নিজে হ্যান্ড নোট করে নেন। দেখেন এখানে এই একটা পাতার মধ্যে টোটাল আমরা তামাদি আইনের যে সেকশনগুলো আছে বেয়ার অ্যাক্ট থেকে নিয়েছি অপোজিট পাতা পর্যন্ত আমরা টোটাল শেষ করে দিয়েছি। তো এগুলাতে কীভাবে আপনি শর্ট নোটটা করবেন যেটা আপনার কাজে আসবে পরীক্ষার আগে পর্যন্ত। দেখেন এখানে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 আমরা লিখেছি, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এক নাম্বার হচ্ছে আমাদের 9/1908 সালে। তো সাইটে আমরা লিখে রেখেছি এটা হচ্ছে একটা পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল, যাকে আমরা অ্যাডজেক্টিভ ল বলে থাকি। তো এইরকমভাবে আপনি কি করবেন, সাইটে লিখে রাখবেন। তারপরে এই যে লিমিটেশন বা তামাদি, যেটাকে আমরা বাংলা বলি, তো তামাদি কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। তামাদি মানে কি? শেষ হয়ে যাওয়া, বাধাপ্রাপ্ত হওয়া, টাইম বার্ড হওয়া। তো এইরকম আপনিও লিখে রাখবেন। পাশাপাশি দেখেন যে তামাদি আইনের প্রিএম্বলে কি বলে আমাদের, মানে তামাদি আইনটা কেন? তো এখানে বলতেছে যে এইটা কনসলিডেট করার জন্য, একত্রিত করার জন্য এবং সংশোধন করার জন্য কি কিছু যে লিমিটেশন অফ সুট, আপিল এবং কিছু অ্যাপ্লিকেশনের তামাদির সময়সীমা একত্রিত করা, সংশোধন করার জন্য তৈরি করা। পাশাপাশি দখলের ভিত্তিতে মালিকানা এবং ইজমেন্টের রুলস তৈরি করা। তাহলে তামাদি আইন তৈরির উদ্দেশ্য, তামাদি আইনের ব্যারেক বলতেছে দুইটা, যে মামলা মোকদ্দমা আপিলের সময়সীমা নির্ধারণ করে দেওয়া এবং দখলের ভিত্তিতে মালিকানা রুলস তৈরি করা। এখন এইখানে আবার দেখেন ছোট করে আমরা হ্যান্ড নোট করে রেখেছি 1859 নাম্বার সাল। তো এটার দ্বারা কি আপনারা সবাই জানেন যে এত সালে তামাদি আইনটা কোডিফাই করা হয়। 1908 সালে এটা পাস করা হয় এবং 1909 সাল থেকে এটা কার্যকর হয়। তামাদি আইনকে আমরা কি জানি? এটাকে বলে যে শান্তির আইন। তো এই জন্য দেখেন এইরকমভাবে যদি আপনি সালটা লিখে রাখেন 1859 সালে কি হয়েছে? কোডিফাই করা হয়েছে। ওই কোডিফাইকৃত আইন 1862-তে কার্যকর হয়েছে। 1871-এ একবার সংশোধন করা হয়েছে, 77-এ একবার সংশোধন করা হয়েছে, 1908 সালে নতুন করে আবার পাস করা হয়েছে, 9 সাল থেকে কার্যকর। তাহলে এই ছোট্ট জিনিসটা দেখলে যদি আপনার মনে আসে তাইলে আপনার প্রস্তুতি ভালো, মনে না আসলে প্রস্তুতি খারাপ। এখন দেখেন এই যে 1 নাম্বারের মধ্যে শর্ট টাইটেল এবং এক্সটেন্টটা আমাদের পড়ার দরকার নাই। শুধু আমরা এই যে কমেন্সমেন্টটা আপনি পড়বেন, মানে কার্যকরের তারিখ। তাহলে ইংরেজিটাও জানলেন কি? যে এটা হচ্ছে যে আমাদের কমেন্সমেন্ট মানে কার্যকরের তারিখ। তো এই আমাদের কুমেন্সমেন্ট বা কার্যকরের তারিখটা আমরা এখান থেকে পাবো। তো এই কুমেন্সমেন্টের আরেকটা নাম হচ্ছে কি ইনফোর্সমেন্ট। ইনফোর্সমেন্ট কার্যকরের তারিখ কবে? আমরা জানি 1 জানুয়ারি 1909। এরপরে ডেফিনেশন আমরা পাবো, এখানে অনেকগুলা ডেফিনেশন আছে। তো ওইখান থেকে আমরা শুধু 3টা ডেফিনেশন পড়বো বা আপনার কাছে যেটা লাগে, যেমন ইজমেন্ট বা সুখাধিকার, গুড ফেথ বা সরল বিশ্বাস এবং ট্রাস্টি বা ওসি, এই 3টা রিলেটেড আপনি এখান থেকে হ্যান্ড নোট করে নেবেন এবং পড়বেন। এখন দেখেন 3 নাম্বার সেকশনটা আমরা ডিসমিসাল অফ স্যুট, এটা কি বেয়ার অ্যাক্টের হেডলাইন। তাহলে এখানে আমরা খারিজ শব্দটা লিখলাম যে তামাদি দোষে মামলা খারিজ হয়। তো এই সাইটে আমরা হ্যান্ড নোটগুলো রেখে দিয়েছি। দেখেন যে এই ধারা বাধ্যতামূলক, ফৌজদারি মূল মামলায় 3 ধারা প্রযোজ্য না, এই জিনিসটা মনে রাখবেন। এটা ছাড়া আপনি সাইটে আরও নোট করতে পারেন যে বাদী বিবাদী যুক্ত করে কি করতে পারে না, সময় বর্ধিত করতে পারে না। এরপরে 4 নাম্বারে দেখেন হোয়েন কোড ইজ ক্লোজড। তো এই শব্দটা হাইলাইট করেছি কারণ হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। আদালত যদি বন্ধ থাকে তাহলে পরবর্তী দিন আমরা মামলা করতে পারবো। বিচারক ছুটিতে থাকলেও ওই দিন আদালত বন্ধ ঘোষণা করা হয় বা বন্ধ ধরা হয়। এরপরে 5 নাম্বার দেখেন এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। কিছু কিছু ক্ষেত্রে আমরা সময় বর্ধিত করতে পারি, তবে দেওয়ানি মূল মোকদ্দমা এবং ডিক্রি জারির আবেদন ছাড়া বাকি সকল ক্ষেত্রে বর্ধিত করা যায়। মাত্র জাস্ট আমরা এক লাইনে এই সেকশনটা শেষ করে দিয়েছি। এরপরে দেখেন লিগাল ডিসেবিলিটি। তো আমরা এখানে মাইনর, ইনসেন, এডিওর 3টা শব্দ নিয়ে এসেছি, 3টাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন, এই 3টাকে আমরা বৈধ অপারগতা বলি। এরা যখন ভালো হবে তখন মামলা করতে পারবে। একাধিক যদি ডিসেবিলিটি থাকে সমস্ত কিছু থেকে মুক্ত হওয়ার পরে মামলা করতে পারবে। যেটা আমরা সেকশনের ভিতরে পাই এটা এক পাতায় উপরে আপনি নিয়ে এসেছেন। এরপরে দেখেন ডিসেবিলিটি অফ সিভারাল প্লান্টিভ বা অ্যাপ্লিক্যান্ট। একাধিক যদি বাদী যারা একসাথে মামলা করার অধিক প্রাপ্ত হয় তাদের মধ্যে ডিসেবিলিটি থাকলে কি হবে, এইটা আমরা এখানে সংক্ষিপ্ত আকারে নিয়ে এসেছি। এরপরে দেখেন স্পেশাল এক্সেপশন, বিশেষ ব্যতিক্রম। আমরা জানি কি যে অগ্রকয় এবং অগ্রকয়ের মামলায় 6 ধারা 7 ধারা সুবিধা নিতে পারবো না। 6 ধারা 7 ধারা সুবিধা নিলে আমরা 3 বছরের বেশি সময় পাবো না। এরপরে 9 নম্বরে দেখেন কন্টিনিউয়াস রানিং অফ টাইম, সময়ের অবিরাম চলন। তবে একজনের জন্য কি থাকে, সময় স্থগিত থাকে, সেটা হচ্ছে ব্যবস্থাপকের জন্য। 10 নাম্বার হচ্ছে যে দেখেন যে
কোনো প্রকার ট্রাস্টি এবং তার রিপ্রেজেন্টেটিভ এবং যে অ্যাসাইনির বিরুদ্ধে কি সম্পত্তি, ট্রাস্টের সম্পত্তি এবং তার হিসাবের জন্য তামাদির দৈর্ঘ্যে কি হবে না, ওই সময়টা কখনোই মামলাটা বাড়িত হবে না। সুট ইন ফরেন কন্ট্রাক্ট, বিদেশি চুক্তির ক্ষেত্রে যদি বাংলাদেশে মামলা হয় তাহলে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য। এইভাবে আপনিও শর্ট নোট করে নেন। এরপরে দেখেন 12 নম্বরে এক্সক্লুশন টাইম ইন লিগ্যাল প্রসিডিং। গতবারের পরীক্ষায় এটা কোট আনকোট ইংরেজিটা দিয়েছিল যে কত ধারায় আছে। তাহলে এই যে আইনগত কার্যধারা ব্যয়িত সময় কত নম্বরে আছে? 12 নম্বরে আছে। সাইটে নিজে একটু হ্যান্ড নোট করে নেন যে প্রথম দিন বাদ যাবে, আদালতের যে দিন থেকে আমরা সার্টিফাইড কপি নিব ওই দিনগুলো বাদ যাবে, রোয়েদাদের কপি পাইতে সে সময়গুলো বাদ যাবে। এইভাবে হ্যান্ড নোট করে নেবেন। এর পাশাপাশি দেখেন 13 নম্বরে এই যে ডিফেন্ডেন্ট অ্যাবসেন্ট যদি বিদেশে থাকে, এই শব্দটা আমরা অ্যাড করেছি, ডিফেন্ডেন্ট অ্যাবসেন্ট। এরপরে দেখেন যে উইদাউট জুরিসডিকশন, এখতিয়ারবিহীন আদালতে মামলা করলে সেই সময়টা বাদ দিতে পারবো। আদালত যদি কোনো কার্যক্রম সাসপেন্ড করে সেই সময়টা বাদ দিতে পারবো। সেট এসাইড এক্সিকিউশন সেল আর পেন্ডিং, বিক্রয় রদ করার জন্য যে দরখাস্ত দেওয়া হয় সেটা মীমাংসা হওয়ার পর্যন্ত সময় বাদ দিতে পারবো। এরপরে দেখেন ইফেক্ট অফ ডেট, মৃত্যুর ফলাফল। তো এই ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম আছে যে বংশগত পদ অগ্রকর দখল উদ্ধারের মামলার ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য না। এরপরে ইফেক্ট অফ ফ্রড, প্রতারণার কথা হচ্ছে যেদিন থেকে জানবেন সেদিন থেকে কি হবে আপনার জন্য তামাদি গণনা শুরু হবে। এরপরে অ্যাকনলেজমেন্ট যদি দেন, লিখিত স্বীকারোক্তি দেন, তাহলে কি হবে, নতুন তামাদি শুরু হবে। যদি আপনি কি করেন, ঋণের টাকা অথবা তার ইন্টারেস্ট যদি কিছু শোধ করেন, নতুন তামাদি শুরু হবে। এরপরে যে ডিসেবিলিটি ব্যক্তির কে কে কি হইতে পারে, কে কে লিখিত বা প্রাপ্তি স্বীকার দিলে নতুন তামাদি শুরু হবে। অভিভাবক দিতে পারে, কমিটি দিতে পারে, এজেন্ট দিতে পারে। অথবা বাদী এবং বিবাদীকে যদি আপনি মামলা যেদিন থেকে যুক্ত করবেন সেদিন থেকে আমরা তার বিরুদ্ধে তামাদি হিসাব করব। অভিরাম চুক্তিভঙ্গ বা সিভিল রং বা টর্টের ক্ষেত্রে নতুন তামাদি সৃষ্টি হবে। বিশেষ ক্ষতি না হলে বিশেষ ক্ষতির ক্ষতিপূরণ মামলা দায়ের করা যায় না। আর কম্পিটিশন যে টাইম মেনশন যে কোনো দলিলে সেটা আমরা গ্রেগরীয় ক্যালেন্ডার বা ব্রিটিশ ক্যালেন্ডার বা ইংরেজি মাস অনুযায়ী জানবো। এরপরে দেখেন ইজমেন্ট রিলেটেড, সেখানে কি আছে, আলো আছে, বাতাস আছে, রাস্তা আছে, প্রাণী প্রবাহ আছে এবং অন্যান্য সুখাধিকার আছে। এটা সংক্ষেপে নোট করে নেবেন। এটাকে আমরা ব্যবহার সত্ত্ব সুখাধিকার বলি। সরকারি জমি হইলে 60 বছর, ব্যক্তিগত জমি 20 বছর বিনা বাধায় একটানা যদি ভোগ করেন তাহলে আপনার এই অধিকারটা জন্মাবে। অধিকার জন্মানো 2 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এরপরে এক্সক্লুশন ইন ফেভার অফ রিভিশনার অ্যান্ড সার্বিয়ান টেনেটমেন্ট, অর্থাৎ এই ক্ষেত্রে যদি ওই সম্পত্তিটা কারো লাইফ ইন্টারেস্টে থাকে অথবা 3 বছরের বেশি ইজারা থাকে তাহলে ওই সময়টা আমরা বাদ দিব। আর এই যে এক্সটিংগুইশমেন্ট অফ রাইট অফ প্রপার্টি, কোট আনকোট আসতে পারে, কোন ধারায় আছে যে সম্পত্তির অধিকার বিলুপ্ত হওয়া, নির্দিষ্ট সময়ে মামলা না করলে আমরা সম্পত্তির অধিকার বিনষ্ট হবে। সেভিংয়ের ক্ষেত্রে চুক্তি আইনের 25 ধারা, বিশেষ আইন, বিবাহ বিচ্ছেদ আইন, সুখাধিকার আইনে যদি কার্যকর থাকে তাহলে তামাদি আইনের 26-27 ধারা প্রযোজ্য নয়। তো এইরকমভাবে আপনি জাস্ট 2 পাতায় টোটাল তামাদি আইনটাকে আপনি হ্যান্ড নোট করে নেন। তো এখান থেকে যেইটা আপনার তখন একবার দেখার পরে যেটার ভিতরেরটা মনে আসবে না সেটা তখন বইটা খুলে পড়বেন। তো এইভাবে আপনারা কি করেন, প্রস্তুতিটা নেন। আশা করি যে আপনি অবশ্যই উপকৃত হবেন, কোনো সমস্যা হবে না।